প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের এসএসসি রেজাল্টের ভিত্তিতে পরবর্তীতে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমরা কলেজগুলিতে ভর্তি হয়েছো, কিন্তু দুর্ভাগ্যজনক সারা বিশ্বে মহামারীর কারণে তোমরা সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারছো না। আমরাও তোমাদের সাথে উপস্থিত হতে পারছি না, ফলে আমরা এখন অনলাইন ক্লাসের মাধ্যমেই যোগাযোগ হচ্ছে এবং সেভাবেই আপাতত এই আপৎকালীন সময়ে ক্লাসগুলো চলবে। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের থেকে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি আমরা একটু দেখি। তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম সিফাত, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আমি 30তম বিসিএস এর মাধ্যমে এই শিক্ষা ক্যাডারে যোগদান করেছি। দীর্ঘদিন যাবৎ এই মহিলা কলেজে আছি, অর্থাৎ 2013 সাল থেকে এইখানে আমি আছি। তোমাদের সাথে স্বাভাবিক অবস্থা হলে ক্লাসে দেখা হবে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে যে ক্লাসটি হয়েছে সেটি করেছো এবং সেখানে স্যার কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছেন এবং তোমাদের কি বই কিনতে হবে সেই বিষয়ে নিশ্চয়ই বলেছেন। তোমরা বইগুলি কিনে ফেলবে এবং ক্লাসগুলোতে যথাসময়ে অ্যাটেন্ড করবে। কোনো ক্লাস যেন মিস না হয় সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। এবং বইয়ের ক্ষেত্রে বাজারে প্রচুর বই পাওয়া যায়। তোমরা ডক্টর সিদ্দিকুর রহমান খান ও শামসুজ্জোহা বাবু এই বইটি কিনতে পারো। এছাড়াও হাসান আলী চৌধুরী এবং মহিউদ্দিন, তাদের বইগুলো তোমরা কিনতে পারো। যে বইটি তোমাদের ভালো লাগবে কিনে নিবে। আমি তোমাদেরকে এখন দুটি ছবি দেখাচ্ছি। প্রথম ছবিটি হচ্ছে প্রাচীন আরবের ছবি, আর দ্বিতীয়টি হচ্ছে একটি মরুভূমির ছবি। তাহলে আজকে আমরা পাঠ পরিচিতি যদি জানি, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্র থেকে আলোচনা করব। প্রথম অধ্যায় প্রাক ইসলামী আরব। আজকে আমাদের আলোচ্য বিষয় প্রাক ইসলামী আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য, জীবজন্তু ও অধিবাসীদের জীবনে ভৌগোলিক প্রভাব। আজকে আমরা যা জানব, প্রাক ইসলামী আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য ও জীবজন্তু সম্পর্কে তোমরা বলতে পারবে। অধিবাসীদের জীবনাচরণে ভৌগোলিক প্রভাব বিশ্লেষণ করতে পারবে, কারণ আমরা জানি যে মানুষের দৈনন্দিন জীবনে তার ভৌগোলিক প্রভাবটা অত্যন্ত প্রকট। সেটা আজকে আমরা জানার চেষ্টা করব। প্রাক ইসলামী আরবের আবহাওয়া, উৎপন্ন দ্রব্য ও জীবজন্তু। শুরুতে আমরা আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে একটু জেনে নেই। আরব উপদ্বীপের পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে আরব সাগর ও ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত হলেও কিছু উপকূলীয় অঞ্চল ও জল বিধৌত উপত্যকা ছাড়া আরবের সর্বত্রই আবহাওয়া অত্যন্ত শুষ্ক ও উত্তপ্ত। অভ্যন্তরীণ নদ নদীর অভাবে উত্তপ্ত মরু অঞ্চল শুষ্ক, রুক্ষ, রৌদ্রদগ্ধ ও গাছপালা শূন্য এবং লো হাওয়া প্রবাহিত এলাকা। মূলত আরব দেশে নদী নালার পরিমাণ খুবই কম, যার কারণে আবহাওয়া রুক্ষ। যদিও আমরা দেখছি যে এটি একটি উপদ্বীপ, 3 দিকে জল বেষ্টিত, তারপরেও মূলত এখানে বৃষ্টিপাত খুবই কম হয় এবং এই রৌদ্রদগ্ধ এবং গাছপালা শূন্য হয়, লো হাওয়া প্রবাহিত হয়। দক্ষিণের মহাসমুদ্র থেকে প্রাকৃতিক কারণে মেঘমালা সৃষ্টি হলেও মরুঝড় তা শুষে নেয়। মরুঝড় সাধারণত সাইমুম বলা হয়, যেটি আরবি শব্দ। হেজাজ প্রদেশে বৃষ্টিপাত খুবই কম হয়,
হেজাজ প্রদেশের উত্তরাংশে অবস্থিত মরুদ্যানগুলো মানুষের বসবাসের উপযোগী। ওমান, হাজরামাউত প্রভৃতি অঞ্চল সমুদ্র নিকটবর্তী ও বৃষ্টিপ্রবণ এলাকা হওয়ায় এখানে উর্বর ভূমির সাথে স্বাস্থ্যকর আবহাওয়া লক্ষ্য করা যায়। আরব দেশে নৌ চলাচলের উপযোগী কোনো নদ নদী না থাকায় ব্যবসা বাণিজ্যের জন্য ওটি আরবদের প্রধান বাহন হিসেবে পরিচিত ছিল। আমরা একটি খেজুর গাছ দেখতে পাচ্ছি, এটি মূলত খেজুরের বাগান। আরব উৎপন্ন কৃষিপণ্য গাছপালা একটু জেনে নেই। খেজুর আরবদের নিত্য আহার্য এবং এটি তাদের প্রধান কৃষিপণ্য। হেজাজ প্রদেশে প্রচুর খেজুর উৎপন্ন হয়। ইয়েমেন ও কয়েকটি মরুদ্যানে গমের চাষও হয়। ঘোড়ার খাদ্য হিসেবে বার্লির চাষ করা হয়। কয়েকটি অঞ্চলে ভুট্টা এবং ওমান ও আল হাসায় ধান চাষ হয়। মরুদ্যানগুলোতে নানা ধরনের ফলমূল হয়। তায়েফে প্রচুর আতা, ডুমুর, ডালিম, পিচ ও আঙ্গুর উৎপন্ন হয়। এছাড়া বেদানা, আপেল, কমলালেবু, কাগজি লেবু, আখ, তরমুজ ও কলা আরবদের উল্লেখযোগ্য ফল। খেজুর ও দুধ বেদুইনদের প্রধান খাদ্য। খেজুর গাছের নানাবিধ ব্যবহারের কারণে এই গাছকে আরবের রানী গাছ বলা হয়। এছাড়া ধুনা গাছ আশির প্রদেশে গদের আঠা বিশিষ্ট এক জাতীয় গাছ। মরু অঞ্চলে চিরহরিৎ ঝাউ গাছ, বাবলা গাছ, সামাহ গাছ, সোনামুখী গাছ এবং মশলা জাতীয় কন্দ গাছ অন্যতম। এটি একটি ঘোড়ার ছবি, এটি ওটের ছবি, অর্থাৎ আরবের কি ধরনের পশু সেখানে পাওয়া যায় সেটি আমরা এখন জেনে নেই। আরবের জীবজন্তুর মধ্যে চিতাবাঘ, নেকড়ে, খ্যাকশিয়াল, হায়না, গিরগিটি ও সাপ প্রধান। গৃহপালিত পশুর মধ্যে ওট, ঘোড়া, কুকুর, বিড়াল, ভেড়া, ছাগল এবং দুম্বা অন্যতম। আরব উপদ্বীপে শিকারী পাখির মধ্যে ঈগল, বাজ পাখি ও পেঁচা অন্যতম। এছাড়া ঝুটিওয়ালা হুদহুদ পাখি, ভরত পাখি, নাইটিঙ্গেল, বুলবুল, পায়রা, তিতির এবং প্রচুর কাক দেখা যায়। উল্লেখ্য, আরবের ঘোড়া এবং ওট পৃথিবী বিখ্যাত এবং আরবের ঘোড়া সাধারণত পৃথিবীর সবচেয়ে বড় এবং তেজস্বী ঘোড়া এবং কথায় কথায় বলা হয় যে আরবীয় ঘোড়া। আরবের প্রাকৃতিক সম্পদ কি আছে? প্রাচীনকালে আরবের দক্ষিণ পশ্চিম তীরের ইয়েমেন উপকূল এবং কয়েকটি অঞ্চলে সোনা পাওয়া যেত। এছাড়া পারস্য উপসাগরে মুক্তা ও খনিজ লবণ পাওয়া যেত। নাজম এলাকায় গ্রানাইট, চুনাপাথর ও ব্যাসল্ট পাওয়া যেত। আধুনিককালে আরবে প্রচুর তেলের খনি আবিষ্কৃত হয়েছে, ফলে আরবীয়দের এই খনিগুলোকে পেট্রোডলার বলা হয়। আরবের অধিবাসীদের জীবনাচরণে ভৌগোলিক প্রভাবটা একটু আমরা জানার চেষ্টা করি। আরবের অধিবাসীদের শুরুতে আমরা আরবের অধিবাসীদের পরিচয় জানি। আরব উপদ্বীপে সর্বপ্রথম কারা বসতি স্থাপন করেছিল এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। ঐতিহাসিকগণ প্রাচীন আরবদের তিনটি জাতিতে বিভক্ত করেছেন। প্রথমত আরবি বাইদা, আরবের সবচেয়ে আদিম অধিবাসী এরা। বাইদা বা বাদিয়া অর্থ হচ্ছে জঙ্গল। বাদিয়াদের বেদুইন বলে। আদ, সামুদ, তাসম, জাদিস, জারহাম, আসালিকা এরা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত আরিবা। আরবি বাইদার ধ্বংস হওয়ার পর আরব উপদ্বীপে এই জাতি বসতি স্থাপন করেছিল। দক্ষিণ আরবের ইয়েমেনে বসবাস করতে বলে এদেরকে হিমারীয় বা ইয়েমেনীয় বলা হয়। এরা নূহ আলাইহিসসালামের পুত্র শামের বংশধর বলে এদের সেমিটিক বলা হয়। এরা প্রকৃত আরব নামে অভিহিত। তৃতীয়ত আরবি মুস্তারিবা। উত্তর আরবের অধিবাসীদের আরবি মুস্তারিবা বলা হয়। এ জাতির প্রতিষ্ঠাতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশধর আদনান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশের অন্তর্ভুক্ত। অবস্থানগত দিক থেকে আরবের অধিবাসীদেরকে যদি আমরা ভাগ করি, তাদেরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। নগরবাসী আরব বা আরবের স্থায়ী বাসিন্দা, এরা শহরে বা লোকালয়ে বসবাস করে। ব্যবসা বাণিজ্য তাদের প্রধান অবলম্বন এবং এর মাধ্যমে তারা বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করত। এরা মরুবাসী বেদুইনদের তুলনায় অধিকতর রুচিসম্পন্ন, মার্জিত ও সংস্কৃতিমনা। ওমান, ইয়েমেন,
হাজরামাউত, মক্কা, মদিনা ও তায়েফ সহ বিভিন্ন শহরে এরা বসবাস করত। দ্বিতীয়ত, মরুবাসী বেদুইন বা যাযাবর আরব। আরবের অল্প কিছু স্থায়ী বাসিন্দা ছাড়া বাকি সব অধিবাসীকেই বেদুইন বলে অভিহিত করা যায়। আরবের অধিবাসীদের শতকরা ৮০ জন মরুভূমির বাসিন্দা। মরুবাসী বেদুইনদের জীবনাচরণের নিম্নোক্ত বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করছি। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, তারা উদ্দাম জীবনযাপনে অভ্যস্ত। বেদুইনদের গোত্রপ্রথা, অর্থাৎ তাদের কয়েকটি পরিবার বা পরিবারগুলো তাঁবুতে বসবাস করে এবং কয়েকটি তাঁবু মিলে একটি শিবির হয়, শিবির বা হাই, এবং কয়েকটি শিবির মিলেই গোষ্ঠী বা কৌম গঠিত হয়, এবং কয়েকটি গোষ্ঠী বা কৌম মিলেই উপজাতি বা কাবিলা গঠিত হয়, এবং এই উপজাতি বা কৌমগুলোর যিনি প্রধান তাকে শেখ বলা হয়। তৃতীয়ত, এই বেদুইনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আসাবিয়া গোত্রীয় চেতনায় তারা বিশ্বাসী, অর্থাৎ এক গোত্রের লোক তার গোত্রের প্রতি কমিটেড থাকে এবং অন্য গোত্রের সদস্য অত্যন্ত কঠিন কাজ। চতুর্থত, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ এবং আতিথেয়তা। আরবদের প্রাচীনকাল থেকেই তারা আতিথেয়তায় অভ্যস্ত ছিল এবং চরম শত্রুকেও তারা আশ্রয় দিতে কোনো দ্বিধা করত না। এই ছবিটি লক্ষ্য করো। আরব জীবনে ভূপ্রাকৃতির প্রভাবটা কি আমরা দেখি। প্রথমত, বেদুইনদের কৃষিকাজ ও লুটপাট। কারণ বেদুইনরা যেহেতু মরুভূমিতে বসবাস করে, সুতরাং তাদের একমাত্র মাধ্যম ছিল কৃষিকাজ, এবং ব্যবসায়ীরা যখন ওই রাস্তা অতিক্রম করত তখন তারা লুটপাট করত, এবং তারা কাফেলাবদ্ধভাবে চলাফেরা করতে অভ্যস্ত ছিল। আমরা যেটি আগেও বলেছি যে আসাবিয়া গোত্রপ্রীতি, এটি হচ্ছে ভূপ্রাকৃতিক প্রভাবের কারণেই, কারণ তারা মারামারি হানাহানি কাটাকাটি করত এবং এই তাদের পশুগুলোর খাদ্য জোগাড় করা ছিল অন্যতম কাজ। এই জন্য পশুগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত, এই জন্য তাদের কোনো স্থায়ী আবাসস্থল গড়ে ওঠেনি। এবং আমরা দেখছি যে তারা স্বাধীন ও স্বতন্ত্র জীবনে অভ্যস্ত ছিল, অর্থাৎ প্রত্যেকটি কৌমেরই আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। তারা একটি গোত্র থেকে আরেকটি গোত্রের সাথে সাধারণত সদস্য অত্যন্ত কঠিন কাজ ছিল, এবং এক গোত্র থেকে আরেক গোত্রতে কেউ নিতে চাইতো না। এর অন্তর্ভুক্ত হওয়ার জন্য কয়েকটি মাধ্যম ছিল, যেমন দীর্ঘদিন বসবাস করা, কিংবা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া, কিংবা অনেকদিন তাদের সাথে চলাফেরার ফলে পূর্বের গোত্রকে ছেড়ে এই গোত্রের অন্তর্ভুক্ত হওয়া। তারপরে আমরা দেখছি যে আত্মকলহ এবং গোত্রীয় দ্বন্দ্ব। আরবরা আত্মকলহ এবং গোত্রীয় দ্বন্দ্ব, অর্থাৎ এটি বছরের পর বছর চলত। কথিত আছে একটি উটকে কেন্দ্র করে তারা দুটি গোত্রের মধ্যে 40 বছর পর্যন্ত যুদ্ধ হয়েছিল। তাদের খাদ্যাভ্যাসে বৈচিত্র্য দেখা যায়। যেহেতু মরুভূমিতে তারা চড়ে অভ্যস্ত, তাই আমরা দেখছি যে তারা দুধ, অর্থাৎ উটের দুধ কিংবা ভেড়ার দুধ কিংবা দুম্বার দুধ এবং মাংস হচ্ছে তাদের প্রধান খাদ্য। পোশাক আশাকের ব্যাপারে দেখা যায় যেহেতু আরবে গরম, সেই কারণে আমরা দেখছি যে তারা ঢিলেঢালা পোশাক পরতে অভ্যস্ত। এবং আরবরা প্রাচীনকাল থেকেই সাহিত্য চর্চা অত্যন্ত অভ্যস্ত ছিল। আমরা দেখছি যে ওকাজ মেলাকে কেন্দ্র করে সেখানে যে সাহিত্য বা মেলা বসত, এবং এই মেলায় 60টি কবিতা নির্বাচিত হতো এবং এগুলো কাবাঘরে ঝুলিয়ে রাখত। তারা ধর্মীয় দিক থেকে মূর্তি পূজা করত। তাদের অনেকগুলো মূর্তি ছিল, তার মধ্যে লাত, মানাত, উজ্জা এগুলো ছিল তাদের প্রধান মূর্তি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসটি তোমরা উপভোগ করেছ। তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফিজ।